নমস্কার সবাইকে, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা নতুন ভিডিও। আজকে আমরা চলেছি ভার্জিনিয়ায় লুরে ক্যাভার্নস দেখতে। এই ট্রিপের বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, তাই সাথে থাকুন আর ভিডিও দেখতে থাকুন। সকাল 10:30টার সময় আমরা রওনা দিলাম। যেহেতু আমরা 6 জন যাচ্ছি, সেই জন্য এখানকার একটি স্থানীয় এন্টারপ্রাইজ থেকে আমরা একটি 7 সিটার গাড়ি বুক করেছিলাম। সেটা নিয়েই আমরা এবার বেরিয়ে পড়েছি লুরে ক্যাভার্নসের উদ্দেশ্যে। আর রাস্তা দেখতেই পাচ্ছেন, একদম ঝকঝকে রাস্তা। I-95 ধরে আমরা এখন চলেছি। আমাদের পৌঁছতে সময় লাগবে 3.5 ঘন্টার মতো সময়। তবে মাঝখানে ফাঁকা দেখে কোথাও একটা লাঞ্চ সেরে নেব। আপাতত ঝকঝকে I-95 ধরে আমরা এগিয়ে চলেছি। আরও একটা লং ড্রাইভ আর স্টিয়ারিং হাতে পেয়ে আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছিল। এত স্মুথ রাস্তায় গাড়ি চালাতেও মজা। ভার্জিনিয়ায় ঢুকে এরকম একটা সার্ভিস এরিয়াতে আমরা লাঞ্চ সেরে নিলাম। চারপাশে দেখতে পাচ্ছেন, এখানে একটা পেট্রোল পাম্পও রয়েছে, সেখানে গাড়িগুলো এসে দাঁড়িয়েছে গ্যাস ভরবে বলে। এইখানে চলছে আমাদের লাঞ্চ। নুডলস, পাস্তা, ম্যাগি সব কিছুই সাথে ছিল, সেগুলো নিয়েই পেট পুজো করে নিচ্ছি। আমেরিকার প্রত্যেকটা স্টেটে নিজস্ব একটা স্লোগান রয়েছে। আমরা যেখানে যাচ্ছি লুরে ক্যাভার্নস, এটা ভার্জিনিয়া স্টেটে অবস্থিত। আর ভার্জিনিয়ার স্লোগান হলো ভার্জিনিয়া ইজ ফর লাভার্স। এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই সুন্দর যে যে কেউ এখানকার প্রেমে পড়ে যাবে। গাড়ি চালাতে চালাতে চোখ চলে যাচ্ছিল দুপাশে। এত সুন্দর সবুজ গালিচা, মনে হচ্ছিল গিয়ে গড়াগড়ি খায়। আর তার সাথে শরতের পেঁজা তুলোর মতো মেঘ, অপূর্ব লাগছিল চারদিকটা। আর এইসবের মধ্যেই আমরা এগিয়ে চললাম লুরে ক্যাভার্নসের উদ্দেশ্যে। গাড়িতে যেতে যেতে রসিকতার ছলে আমরা আলোচনা করছিলাম যে এখানে যদি এক একটা বাড়ি কিনে নেওয়া যায় তাহলে কতই না ভালো হয়। চারপাশের সবুজ মাঠ, গাছপালা আর ওই দূরের গাঢ় নীল পাহাড় যেন এক অপরূপ দৃশ্যপটের সূচনা করেছে। যেন কোনো মায়াবী রাজ্যে আমরা প্রবেশ করছি। যত ভেতরে যাচ্ছি ততই আরও গভীরে যাওয়ার ইচ্ছে বেড়ে উঠছে উত্তর উত্তর। যেন এই রাজ্যের কোনো শেষ নেই, আর তার অমোঘ আকর্ষণে আমরা ছুটে চলেছি। বেলা 2টোর সময় আমরা পৌঁছলাম লুরে ক্যাভার্নস। এবার গাড়ি পার্ক করে টিকিট নেওয়ার পালা। পৌঁছে দেখি প্রচুর মানুষ এসছেন। আসলে এটা লং উইকেন্ড, কারণ সোমবারেও একটা ছুটি রয়েছে, সেই জন্যই আরও লোকজন এখানে এসেছেন। এর আগে আমি অজন্তা, ইলোরা বা বোরা কেভস দেখেছি, আর আজ দেখব আমেরিকার পূর্ব উপকূলের সবথেকে বড় ক্যাভার্নস, লুরে ক্যাভার্নস। দেখতেই পাচ্ছেন, চারপাশের পার্কিং একেবারেই ভর্তি। এরই মধ্যে কোনো একটা জায়গা খুঁজে আমাদের গাড়িটা পার্ক করতে হবে। এই যে টিকিট নিয়েছি। টিকিটের মূল্য হলো $34 করে, আর বাচ্চাদের $17 করে। বিজ্ঞানিকদের অনুমান, এই লুরে ক্যাভার্নস আনুমানিক 450 মিলিয়ন বছরের পুরনো। কিন্তু মজার ব্যাপার হলো, এই ক্যাভার্নস আবিষ্কার হয় 13ই আগস্ট 1878 খ্রিস্টাব্দে। স্যার উইলিয়াম ক্যাম্বেল
অ্যান্ড্রু ক্যাম্বেল এবং বেন্টন স্টেভিন্স তারা আবিষ্কার করেন এই প্রাকৃতিক বিস্ময়কে। গুহার ভেতরে ঢুকতেই একরাশ ঠান্ডা বাতাস জড়িয়ে ধরল আমাদের। মনে হলো সভ্য জগৎ থেকে কোন আদিম জগতে চলে এসেছি, যেখানে বহির্বিশ্বের কোনো আওয়াজই এসে পৌঁছয় না। এই কেভার্নসের বিভিন্ন ফরমেশনকে বোঝানোর জন্য নানা রকম পয়েন্ট করা রয়েছে। আমি আজ সেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরব। প্রথম পয়েন্ট, ডিসকভারি রুম। 1878 সালের 13ই আগস্ট উইলিয়াম ক্যাম্বেল, অ্যান্ড্রু ক্যাম্বেল এবং বেন্টন স্টেভিন্স আবিষ্কার করেন মাটির ওপর একটি গর্ত, যেখান থেকে ঠান্ডা হাওয়া বেরিয়ে আসছিল। তারা সেই জায়গাটা খোঁড়াখুড়ি শুরু করেন। প্রায় 4.5 ঘন্টার খোঁড়াখুড়ির পর অ্যান্ড্রু একটি মোমবাতি নিয়ে নিচে নামতে পারেন এবং এসে এই ফরমেশনটি তিনি দেখতে পান। এই ফরমেশনটিকে তিনি প্রথম ইউএস প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের নামে নামাঙ্কিত করেন। পরের অংশ, অ্যাম্ফি থিয়েটার। ভূপৃষ্ঠের জল যখন বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের সংস্পর্শে আসে তখন তা একটি কার্বনিক অ্যাসিড দ্রবণ তৈরি করে, আর এই মিশ্রণটি যখন লাইমস্টোন লেয়ারের সংস্পর্শে আসে তখন তার মধ্যেকার অ্যাসিড বেরিয়ে যায় এবং এই ফাঁপা বেডরকটি তৈরি করে এই ক্যাভার্নসের এক একটা গহ্বর। কোমল খনিজ পদার্থগুলো ধীরে ধীরে ক্ষয় পায় আর শক্ত খনিজ পদার্থগুলো অল্প অল্প করে জমা হতে থাকে, আর এইভাবেই তৈরি হয় দেয়াল এবং ছাদ। এই গুহার প্রত্যেকটা চেম্বারে জল ঝরতে থাকে, আর এই জল ঝরার ফলে তার ভেতরের কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায় এবং তার ড্রপলেটগুলো একটি স্ফটিকের আকার নেয়। একে বলা হয় স্পিলিওথেমস। এটি দুই রকমের, একটি মাটি থেকে ওপরের দিকে নির্গত হওয়া গোলাকার স্ট্যালাগমাইট এবং আরেকটি সিলিং থেকে সূচলো হয়ে নিচে ঝোলা স্ট্যালাকটাইট। আমাদের পরের পয়েন্টের নাম ফিশ মার্কেট। এখানে এই ছোট ছোট বৃত্তাকার রোগুলো অনেকটা পুরনো দিনের মাছের বাজারের কথা মনে করায়, তাই জন্য এর নাম দেওয়া হয়েছে ফিশ মার্কেট। পরের অংশের নাম ড্রিম লেক। এই ড্রিম লেক একটি ইলিউশন তৈরি করেছে আন্ডার ওয়াটার স্ট্যালাগমাইটের, কিন্তু আপনারা যেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেটা হলো এই উপরের সিলিংয়ের প্রতিচ্ছবি। এটা এতটাই নিখুঁত যে সামনে থেকে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা একটা প্রতিচ্ছবি। এই ড্রিম লেকটি লুরে কেভার্নসের ভেতরে 2500 স্কোয়ার ফিট জুড়ে রয়েছে, আর এই লেকের সব থেকে গভীরতম অংশ 18 থেকে 20 ইঞ্চি। প্রথমে আমরাও ভেবেছিলাম যে জলের নিচে হয়তো স্ট্যালাগমাইটগুলোকে দেখা যাচ্ছে, কিন্তু পরে বুঝলাম এটা পুরোটাই প্রতিফলন। আমাদের পরের অংশের নাম প্লুটোস গোস্ট। এই অংশটি 500 ফিট চওড়া এবং 90 ফিট গভীর। এই প্লুটোস গোস্ট ইংরেজি 8 অক্ষরের ন্যায় বিস্তৃত একটি অংশ। এর নামকরণ করা হয়েছে রোমান গড অফ আন্ডারওয়ার্ল্ড প্লুটোর নামে। এই প্লুটোস গোস্ট আমরা আরও অনেকবার দেখব এই লুরে কেভার্নসের ভেতরে। যেটা বললাম, এটা ইংরেজি 8 অক্ষরের ন্যায় একটি অঞ্চল, ফলে যাতায়াতের পথে এটি আবার আমাদের সামনে আসবে। বাঁদিকের যে প্ল্যাকার্ডটি দেখছেন এটি আমাদের পরবর্তী অংশ, স্কেলিটন জর্জ। এইখানেই একটি কঙ্কাল পাওয়া গিয়েছিল এবং সেই কঙ্কালের অবশেষ থেকে বিজ্ঞানীদের অনুমান যে এটি প্রায় 500 বছরের পুরনো, এবং এই কঙ্কালের কিছু অবশেষ এখন রাখা রয়েছে ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনে। পরবর্তী অংশ আরেকটি প্লুটোস গোস্ট। আগেই বলেছিলাম যে এটি ইংরেজি 8 অক্ষরের ন্যায় বিস্তৃত একটি অংশ, তাই এটি আমাদের যাত্রাপথে আরও 2-3 বার আসবে।
পরবর্তী অংশের নাম টাইটানিয়াস ভেল। এই নামটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের এ মিডসামার নাইটস ড্রিমের একটি ক্যারেক্টার থেকে। দূরে বাঁ দিকে যে অংশটি দেখতে পাচ্ছেন ওটি হলো টাইটানিয়াস ভেল। এটি এই ক্যাভার্নসের সব থেকে পুরনো অংশ। আমাদের পরবর্তী অংশের নাম জায়ান্ট রেডউড অ্যান্ড ওভারলুক। বলা হয় এই লুরে ক্যাভার্নসের সব থেকে পুরনো অংশের মধ্যে এটি অন্যতম। এই রেডউডটি 40 ফিট উঁচু এবং এর পরিধি 120 ফিট এবং আনুমানিক 7 মিলিয়ন বছরের পুরনো। সত্যি ভাবলেও অবাক লাগে যে কিভাবে প্রকৃতি এগুলোকে সৃষ্টি করেছে। পরের অংশ স্যারাসেনস টেন্ট। এখানে দেখুন এই গুহার এই অংশটা কীরকম ওপর থেকে নিচে তাঁবুর মতো নেমে এসেছে। পরের অংশের নাম ফলেন স্ট্যালাকটাইট। সামনের যে আড়াআড়ি অংশটি দেখতে পাচ্ছেন এটিকেই বলা হচ্ছে ফলেন স্ট্যালাকটাইট। এটি সিলিংয়ের সাথে সংযুক্ত ছিল। আনুমানিক 7000 বছর আগে একটা বিরাট ভূমিকম্পে এটা সিলিং থেকে খসে নিচে পড়ে যায়। এই হলো সেই ছাদ যেখান থেকে এই স্ট্যালাকটাইট খসে পড়েছে। সত্যি যত দেখছি ততই বিস্ময় বেড়ে যাচ্ছে। পরবর্তী অংশের নাম জায়ান্টস হল। আমরা এখন একটা হলের মধ্যে এসে উপস্থিত হয়েছি। বলা হয় এই অংশটি লুরে ক্যাভার্নসের সব থেকে গভীরতম অংশ। আমরা এখন ভূপৃষ্ঠের 164 ফুট নিচে রয়েছি। এই অংশের যে দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এর উচ্চতা 47 ফিট। পৃথিবীতে ধন দৌলত হিরে জহরত হয়তো পরিমাণে আরও বাড়বে, কিন্তু এইসব নিদর্শন একেবারেই অমূল্য। পরের অংশের নাম ক্যাথিড্রাল। বলা হয় আগে এই অংশটি বলরুম হিসাবে ব্যবহার করা হতো। এখানে একটা বিরাট বড় স্ট্যালাকপাইপ অর্গ্যান রয়েছে, যেটাকে বলা হয় দুনিয়ার সব থেকে বড় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এটি ইনভেন্ট করেন মিস্টার লেল্যান্ড ডব্লিউ স্প্রিঙ্কল। এই মিউজিক্যাল অর্গ্যান বা স্ট্যালাকপাইপ অর্গ্যানটি স্ট্যালাকটাইটের ভাইব্রেশনকে সোর্স হিসেবে ইউজ করে এবং বিভিন্ন রকম মিউজিক্যাল টোন প্রডিউস করে। ক্যাথিড্রালের পর আবার ফিরে এলো প্লুটোস গোস্ট। সেই অন্ধকার রাস্তা, এটা দিয়ে এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরেকটা কথা যেটা বলতেই হবে সেটা হলো এত মানুষ এখানে আসেন কিন্তু কোনো নোংরা বা আবর্জনা নেই। ফেডারেল ল অনুযায়ী এই ক্যাভার্নসের ভেতরের কোনো কিছুতে স্পর্শ করা যাবে না। যদি কোনো আধিকারিক সেটা দেখে ফেলেন তাহলে সেই ব্যক্তির জেল পর্যন্ত হতে পারে। এই লুরে ক্যাভার্নস আবিষ্কারকে নিউ ইয়র্ক হেরাল্ড বর্ণনা করেছিল
দ্য ডিসকভারি অব দ্য সেঞ্চুরি বলে। পূর্ব আমেরিকায় এত বড় ক্যাভার্নস আর কোথাও নেই। পরবর্তী অংশের নাম উইশিং ওয়েল। এই কুয়োর গভীরতা 6 ফিটের মতো। বলা হয় প্রচুর মানুষ এখানে এসে ডলার অথবা কয়েন দান করেন। ওই যে দেখতে পাচ্ছেন জলের মধ্যে ভাসছে, এগুলো হলো ডলার, আর নিচের নুড়ির মতো অংশগুলো হলো কয়েন। প্রত্যেক বছর বছর এখান থেকে যখন কয়েন তোলা হয় তখন তার উচ্চতা 2 থেকে 3 ফিটের মতো হয়ে যায়। আর এই বোর্ডে লেখা আছে এখানে এখনো অবধি সর্বমোট কত অর্থ পাওয়া গেছে। এই সমস্ত অর্থ এখানকার জাতীয় তথা আঞ্চলিক স্বাস্থ্য, পরিবেশ এবং শিক্ষা বিভাগকে দেওয়া হয়। পরবর্তী অংশের নাম মরিসনস হল। বলা হয় লুরে ক্যাভার্নসের ভেতরে গড় তাপমাত্রা থাকে 54 ডিগ্রি ফারেনহাইট। আর এই অংশে একটি শ্যাফট রয়েছে যেটি ভূপৃষ্ঠের সাথে যুক্ত। 1901 সালে তৎকালীন লুরে ক্যাভার্নসের মালিকরা এই শ্যাফটের ওপর একটি লিমেয়ার স্যানিটোরিয়াম তৈরি করেন, যেটা এই শ্যাফটের ঠান্ডা বাতাসকে পৌঁছে দেবে বাড়িতে। এভাবেই ইউনাইটেড স্টেটসের প্রথম এয়ার কন্ডিশন বাড়ি তৈরি করা হয়। আবার একটা সংকীর্ণ রাস্তা, এটা ধরে সামনের দিকে এগিয়ে চলেছি। গোটা লুরে ক্যাভার্নসটা ঘুরতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। ক্যাভার্নসের ভেতরে অনবরত টপটপ করে জল ঝরছে, সেই জন্য চলাচলের রাস্তাটাও ভেজা এবং বেশ পেছল। পরের অংশ ফ্রায়েড এগস। লুরে ক্যাভার্নসের সব থেকে স্মরণীয় দৃশ্য হলো এই দুটি স্ট্যালাগমাইট। পরের অংশের নাম ভেটারান্স প্ল্যাক। এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম এবং কোরিয়াতে যে সকল ভার্জিনিয়ার সৈনিকরা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। আলো আধারি পথে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই লুরে ক্যাভার্নসের একদম শেষ প্রান্তে। এই পয়েন্টের নাম স্টেবেন্স এভিনিউ, যেটি নামকরণ করা হয়েছে অন্যতম আবিষ্কারক বেন্টন স্টেবিন্সের নামে। বলা হয় বেন্টন স্টেবিন্স বাকিদের উদ্বুদ্ধ করেছিলেন এই আবিষ্কারে সামিল হতে। হাঁটতে হাঁটতে এই অপার বিস্ময় দেখতে দেখতে কখন যে শেষ প্রান্তে এসে পৌঁছলাম বুঝতেই পারিনি। বারবারই মনে হচ্ছিল এই হয়তো এইসব গুহার ভেতর থেকে বেরিয়ে পড়বে কোনো আদিম মানুষ, অথবা খুঁজে পেয়ে যাব আরও কোনো আদিম সভ্যতা। টাইম ট্রাভেল করে পিছিয়ে গিয়েছিলাম শতাব্দীর পর শতাব্দী। ভাবছিলাম এই যেন এক অন্য জগৎ, যার সাথে আধুনিক যুগের কোনো মিল নেই। মনে হচ্ছিল যেন পুরনো প্রস্তর যুগে আবার চলে এসেছি, যেখান থেকে সভ্যতার এখনো সূচনা হয়নি। এইসব ভাবতে ভাবতেই, অতীতের স্মৃতি রোমন্থন করতে করতেই আমাদের ফেরার সময় হয়ে গেল। নিজের অজান্তেই পা বাড়িয়ে দিলাম আমাদের আধুনিক যুগের দিকে। সামনেই দেখা যাচ্ছে দরজা, ওই দরজার ওপারেই আধুনিক যুগ। লুরে ক্যাভার্নসকে এখানেই বিদায় জানাতে হবে। তবে সত্যি না হোক, স্মৃতির হাত ধরেই বারবার তবু আসতেই হবে ফিরে।
আমেরিকার পূর্ব উপকূলের সবথেকে বড় ক্যাভার্নস দেখলাম আজ, লুরে ক্যাভার্নস। আর এখন ফিরে যাব এখানকার এয়ারবিএনবিতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।